নমস্কার, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি এবং আজকের অনুষ্ঠানের প্রথমেই সোশ্যাল মিডিয়াতে ছেয়ে যাওয়া একটি খবর আমি বলবো। দেখুন, পড়াশোনায় অত্যন্ত কৃতী একজন ছাত্র, একজন চিকিৎসক, একজন ডক্টর, যিনি কার্ডিয়াক সার্জারিও করেছেন, কিন্তু জীবনের মোড় ঘুরতে ঘুরতে নানান বিপর্যয়ের সম্মুখীন হতে হতে আজকে সে মানসিক রোগী এবং তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি একজন ডক্টর, কিন্তু আজও যখন খাতা কলম হাতে আসে অনর্গলভাবে তিনি নানান ওষুধের নাম লিখে যেতে পারেন। এবং এই যে ব্যাপারটা, এটার থেকে আমরা বুঝতে পারি যে গ্রহের ফের কিন্তু কেউ এড়াতে পারে না এবং গ্রহের ব্যাপারটা আমাদের প্রত্যেককেই ফেস করতে হয়। তাই সঠিক সময়ে জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনার জীবনের এই যে গ্রহের বিপর্যয় থেকে আপনাকে রক্ষা করতে পারে। আর সেই ব্যাপারে অবশ্যই যাকে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সবচেয়ে উপযুক্ত এবং নির্ভরযোগ্য জ্যোতিষ ব্যক্তিত্ব মনে করতে পারেন, তাকেই আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি। ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, যিনি নিজে বহু প্রতিভা সম্পন্ন এবং উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, আচার্য ভাস্কর এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, ভাগ্য ভাস্কর আপনি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। দেখুন, আমি একটাই কথা বলি যে জ্যোতিষীয় কারণে হোক বা তন্ত্রের কোনো ক্ষতির কারণে হোক, যাই ভাবে আপনার ক্ষতি হয়ে থাকুক না কেন, যেভাবে আপনি প্রবলেমে পড়েছেন, প্রতিকারটা কিন্তু রোগটাকে ধরে না দেখলে, না ডায়াগনোসিস করলে, তাহলে কিন্তু সেটার প্রতিকার কিন্তু ঠিক হয় না। আমার কাছে অনেক মানুষ আছে এরকম যে হাতে পাথর পড়ে, কবজ পড়ে, কিন্তু দেখা যায় যে তার ঠিক দিকটাতেই আলোকপাত করা হয়নি। তো আমি এটাই বারবার বলি যে প্রতিকার পরে হবে, আগে রোগটা কি হয়েছে, কোথা থেকে আসছে সেটাকে নির্ণয় করা। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে সন্তানদের যে অবাধ্যতা, এর পিছনে রবি এবং বৃহস্পতির যে একটা বড় ভূমিকা আছে সেটা নিয়ে আমি আলোচনা করবো। যে যখন নিচস্থ রবি যখন বৃহস্পতি যুক্ত হয়ে থাকে, তখন সন্তান কিন্তু প্রচন্ড রাগ এবং অবাধ্য হয়ে যায়, প্রচন্ড অবাধ্য হয়ে যাবে এবং রাগ যে দেখলে দেখা যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বৃহস্পতি যখন নিচস্থ হয় রবি যুক্ত হচ্ছে, তখন কি হয় না, মিথ্যে কথা বলার প্রবণতা, চন্ডালের মতো রাগ থাকবে আর মিথ্যে কথা বলার মতো প্রবণতা। অষ্টমী যখন রবি বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, পড়াশোনা ছবে না, মানে বই থেকে 10 হাত দূরে সবসময় থাকবে, আপনি বই ধরাতেই পারবেন না। মানে এগুলো কিন্তু আমি বলছি, এগুলো আগে ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, এই সিমটার মধ্যে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে রবি যখন বক্রী হয়ে বৃহস্পতি যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাডিক্টেড, মানে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড, বা যে কোনো ইলেকট্রনিক জিনিস বা মোবাইলের প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে যাবে যে সেখান থেকে বেরোনোটা তার পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে, আপনি চাইলেও পারবেন না করতে। মানে সেটা একটা বড় ক্রনিক ডিজিজের মতো হয়ে যাচ্ছে। 5 নম্বর হচ্ছে যে বৃহস্পতি যদি তৃতীয় নিচস্থ রবি যুক্ত হয়ে থাকে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, যে একটা বাচ্চা যে সবার সাথে মিশবে, কথা বলবে, হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে, সেই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব গড়ে ওঠে না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে রবি বৃহস্পতি যদি একত্রে সপ্তমে নিচস্থ মঙ্গলকে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে অল্প বয়স থেকে কিন্তু খারাপ যে মানে সংস্রব, অর্থাৎ খারাপ যে সার্কেলের মধ্যে ঢুকে যাবে এবং সেখান থেকে বের করাটা কিন্তু খুব মুশকিল হবে। তো এবার আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে, আমি তো জ্যোতিষীয় দিক বললাম, এবার অনেক সময় দেখা যায় যে জ্যোতিষীয় দিক না থাকা সত্ত্বেও এই জিনিসগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের নিজস্ব রিলেটিভ বা নিজস্ব চেনা পরিচয় ব্যক্তি বা কারোর দ্বারা তন্ত্র মতে কোনো ক্ষতির ফলেও কিন্তু এই জিনিসগুলো দেখা যায়, যে রাগ, জেদ, পড়াশোনা ছেড়ে দেওয়া, মোবাইলে অ্যাডিকশন, পার্সোনালিটি না তৈরি হওয়া বা খারাপ সংস্রবে মিশে যাওয়া, এই জিনিসগুলো সবকটা রবি বৃহস্পতি দরকার নেই, শুধুমাত্র ক্ষতি থেকে কিন্তু জিনিসগুলো হওয়া যায়। তো সেই ক্ষতির জন্য কি করা হয়, ক্ষতিটা বিভিন্ন রকমভাবে করা যেতে পারে। কিছু খাইয়েও করা যেতে পারে, নামগোত্র নিয়ে করা যেতে পারে, বা ছবি নিয়ে করা যেতে পারে, বা ব্যবহার করা জামা কাপড় অংশ নিয়ে করা যেতে পারে, চুলের অংশ নিয়ে করা যেতে পারে। তো এই বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে একটা যদি কাজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা বলে স্তম্ভন ক্রিয়া। এই স্তম্ভন ক্রিয়া মানে হচ্ছে জায়গাটা থামিয়ে দেওয়া। তো আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে যাদের সন্তান ভালো পড়াশোনা ছিল বা ভালো স্বভাবে ছিল, হঠাৎ করে বিগড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু
ছকের কিন্তু যে যে প্ল্যানেটারি যে জায়গাটা সেটা যেমন দেখতে হয়, গ্রহগত জায়গাটা, ঠিক তেমনই কিন্তু এই জায়গাটা দেখতে হয় যে কোন জায়গা থেকে ক্ষতিটা করা হয়েছে কিনা, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। কে পড়ে আছে? অনেকে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ আমি তো আমার স্বামীর ব্যাপারে জানতে চাই। বলুন। হ্যাঁ, নামটা বলুন আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, স্বামীর নাম হচ্ছে নির্মল কর্মকার, হুম। 18/5/1990। 18/5/1990। সময়টা বলুন। সকাল 8:50। আচ্ছা, আর জন্মস্থান? হাওড়া। ঠিক আছে, সাথে থাকুন। জন্মবারটা শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি, মিথুন লগ্ন, 7:30 চলছে। সপ্তম স্থানটা দেখি একবার। শনি রাহু লগ্ন, খারাপ। বিবাহিত জায়গাটা খুব খারাপ দিদি, বুঝেছেন? আপনাদের দাম্পত্য জীবনটা আদৌ সুখের না সুখের নয়? না একদমই সুখের নয়। আমি 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 আসছি আমি আসছি এই যে সুখের নয় বলছেন, ঠিক আছে, সব জায়গাতে হবে না, সুখের নয় বলছেন তো সেখানে আমার একটা জিনিস বক্তব্য, সেটা হচ্ছে যে স্বামী, আপনার স্বামীর মানে ক্যারেক্টার জায়গাটা আমি ভালো পাচ্ছি না খুব একটা। মানে আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে, সম্পর্ক ঠিক নেই এটাই মানছি, মানে আপনার সাথে সম্পর্ক ছাড়াও ইনি কি আর অন্য কোনো সম্পর্ক বা অ্যাফেয়ারের মধ্যে? হ্যাঁ, উনি একটু মানে অন্যজনের সাথে পরকীয়া সম্পর্ক আছে, অন্যজনের সাথে উনি রিলেশনে আছে। আপনি জানেন সেটা? হ্যাঁ আমি সেটা জানি, জানতে পেরেছি আর কি। আমি তো সেটা নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা নিশ্চয়ই প্রচুর হয় বাড়িতে? মানে ঝামেলা বলতে না, আমাকে মারধর করে, সেটা নিয়ে আমি বলি বলে আর কি। এই আচ্ছা, আপনাদের বিয়েটা কি হয়েছিল, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। দেখুন, এখানে আপনার স্বামীর কিন্তু মাতৃস্থানটাও কিন্তু ভালো নয়। মানে এই যে ঝামেলাটা হচ্ছে, এই ঝামেলার মধ্যে কোন রকম ভাবে আপনার শাশুড়ি, মানে আপনার স্বামীর মা, তার ইন্ধন বা তার প্ররোচনা বা তার আমার শাশুড়ি আর কি পুরো মদত দেয় এই ব্যাপারটাতে একদম। মানে শাশুড়ি খুবই আদরের সন্তান, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম। তো সেখান থেকে মানে উনি ওনার কোনো খারাপ জিনিস কিন্তু দেখতে পান না। না মানে এরকম হয়েছে যে আপনি 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 আপনার শাশুড়িকে কমপ্লেন করেছেন যে এরকম খারাপ সম্পর্ক হচ্ছে, তুমি কিছু একটা স্টেপ নাও বা তুমি একটা কিছু ইয়ে করো, সেক্ষেত্রে আপনাকে একদম মানে তাচ্ছিল্য করা যে না এসব আমি মানি না, এরকম কোনো ব্যাপার হয়েছে? মানে এই ব্যাপারে শ্বশুর বাড়ি কোনো সাপোর্ট পায় পুরো একদম, মানে ছেলে যেটা বলবে সেটাই আর কি, উনি পুরো একদম ছেলে মায়ের কথা আর মা ছেলের কথাই শুনে আর কি। আচ্ছা, খারাপ জিনিস। আপনার শরীর কেমন যাচ্ছে? আমার শরীর তো খুবই খারাপ যাচ্ছে, মানে আমি যতটা আগে আর কি ভালো ছিলাম, দিন আমি দেখতে পাচ্ছি যে আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি শুকিয়ে টাইপের যাচ্ছে, যেমন একটা ভালো একটা চেহারা স্বাস্থ্য ছিল তো সেটা পুরো নষ্ট হয়ে গেছে। আমার শরীর একদমই ভালো না। এটা কিন্তু শারীরিক দুর্বল হয়ে যাচ্ছে। শারীরিক দুর্বলটা হচ্ছেন, কিন্তু এটা কিন্তু যে আমি এখানে শিওর নই পরকীয়া থেকে যে করছে সেই কিনা বা আপনার শাশুড়ি কিনা, যে কোনো একজন মহিলা থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু হচ্ছে, বুঝেছেন? মহিলা বলতে আমার যে স্বামী আর কি, যার সাথে আর কি মানে এখন সম্পর্কে রয়েছে, ভালো করে জানি না, মনে হচ্ছে তার নাম আমি ভালো করে জানি, সেই তার কি কোন রকমের তন্ত্র যোগ আপনি কিছু জানেন, বা সে কোন রকম কোনো কিছু কাজ করতে পারে বা এপারে, এটা কি আপনার মনে হয় কখনো? কারণ দেখুন, সে কিন্তু মরিয়া আপনার হাজবেন্ডকে নিজের গ্রিপে রাখার জন্য, সে হাজবেন্ডকেও বশ করে রেখেছে এবং আপনাকেও এমন কিছু ক্ষতি করছে যার ফলে আপনার শরীর কিন্তু দিন দিন ডে বাই ডে কিন্তু খারাপের দিকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে যেটা বলছে না, সেটা কিন্তু মানে খুব চিন্তার বিষয়। দেখুন, আপনাকে তো, আপনি যেহেতু নামটা জানেন যে মহিলার সাথে সম্পর্ক, নামটা যদি পারেন ওর ছবি একটা জোগাড় করবেন। নামটা হচ্ছে রীমা দাস বলে একজন মহিলা আর কি। ঠিক আছে, এখন সেটা শুনে লাভ নেই, কিন্তু আপনি সেই নামটা নিয়ে, ছবি নিয়ে, আপনার হাজবেন্ডের ডিটেলস নিয়ে আপনি যে কোনো জ্যোতিষ এবং তন্ত্রবিদের সাথে যোগাযোগ করবেন, কারণ এটা কিন্তু তন্ত্রের কাজ। তন্ত্রে এই জায়গাটাকে ক্ষতি করে জায়গাটাকে করা হয়েছে, তো তন্ত্রের মাধ্যমে এই জায়গাটাকে ঠিক করতে হবে। তো সেটা যদি করা যায় তাহলে কিন্তু এখান থেকে বের করে আনা যাবে, এবং তার সাথে সাথে আপনার শাশুড়িকেও কিন্তু টাইট দিতে হবে, কারণ শাশুড়ি যদি
ছাড়া থাকে, মানে খোলা অবস্থা থাকে, তাহলে কিন্তু উনি এই জায়গাটায় কিছুতেই সফল হতে দেবেন না। চাইছেও না তো। হ্যাঁ, তো সেটার জন্য আপনি আপনাকে তো বললেন মারধর করে, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা, মানে কোনো কথাই শোনে না আমার, মানে আমি যদি বলতে চাই উল্টে আমাকেই আর কি এই করতে থাকে, মারধর করতে থাকে, মানে আমার কোনো কথাই শোনে না। স্বামী শুনুন, প্রতিকার তো পরে করবেন, প্রতিকার তো যা করার আছে করবেন। একটা এমনি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে স্বামী যদি গায়ে হাত তোলে, একটা মারলে আপনি দুটো মেরে দেবেন, আগে মেরে দেবেন, তারপর বাকি জিনিসগুলো দেখা যাবে। মার খাবেন না, বুঝতে পারছেন? মার খাবেন না। আর শুনুন, আমি আপনাকে বলে দিচ্ছি, যে মহিলাটির সাথে যুক্ত আছে সে মানে 99% আমার মনে হচ্ছে তন্ত্রের সাথে যুক্ত, এবং তার দ্বারাই কিছু ক্ষতি করেছে এবং আপনার শরীরে ক্ষতি করছে। তো তাকে যদি ঠিক করে, যদি তার নাম ডিটেলস যদি আমি যদি পাই, আমি পারবো এটা আমি বলছি না, সবাই পারবে। আপনি যদি যে কোনো ভালো কারোর কাছে যদি যান, তাহলে কিন্তু এটা কিন্তু বের করে আনা কিন্তু সম্ভব। আর শাশুড়ির ডিটেলসটাও নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, নমস্কার। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এই যে নানান দিক থেকে অনেক মহিলারা বিপর্যয়ে রয়েছেন, তারা অনুষ্ঠানে ফোন করেন, এবং আচার্য ভাস্বরের একটা ভীষণ ভালো দিক যেটা আমার মনে হয় যে মানবিকভাবে সাপোর্ট করা এটাও দরকার। কারণ এইভাবে যেসব মহিলারা দিনে রাত্রে নির্যাতিত হচ্ছে, মানে মানসিক নির্যাতন, সেটাও তো কম আমার নয়, কাছে সেটা খুব খারাপ সবচেয়ে লাগে। বড় আমার মনে হয় না? কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে, অনেক দিদি বোন আসে, যারা সত্যি মানে স্বামী দ্বারা নির্যাতিত, মানে খুবই নির্যাতিত, মানে তাদের মারধর করছে, এবং বঞ্চিত হচ্ছেন। আমি তাদেরকে বলবো যে আপনারা কবজ তাবিজ পরে পড়বেন, আগে স্বামীকে দুটো মার দিন, আগে ঘা দিন, আগে নিজের জায়গাটা ফাইট ব্যাক করুন, তারপর জ্যোতিষের দিকে আসুন। দেখুন, এখন এই যে অবাধ্য সন্তানকে নিয়ে মা বাবারা বেতি ব্যস্ত, এবং আপনারা বিভিন্ন দিক থেকে প্রচুর ট্রাই করার পর যখন দেখছেন আপনার ছেলে মেয়েরা কিছুই করছে না, অবশ্যই যেই দিকগুলোর কথা আচার্য ভাস্বর বললেন, এগুলো আপনারা ফলো করে নোট করে আপনারা আচার্য ভাস্বরের সাথে যোগাযোগ করুন। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানবো। আমি জয়ন্ত পাল বলছি, হুগলি আরামবাগ থেকে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা বলুন। 17 জানুয়ারি 1938। টাইম? টাইম হচ্ছে সকাল 8টা 33। আর জন্মস্থান? হুগলি আরামবাগ। আচ্ছা, ঠিক আছে, সাথে রাখবেন। বৃহস্পতিবার ছিল জন্মবারটা? হ্যালো, জন্মবারটা বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। ধনু রাশি, কুম্ভ লগ্ন, শনি ঢাইয়া চলছে এখন, দেখি পূর্ণ কালসর্প দোষ রয়েছে। আচ্ছা, আপনি কি কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ, ব্যবসার সঙ্গে যুক্ত আছে, কিন্তু ব্যবসাটা মানে ভালো যাচ্ছে না, চলছে না। আগে কিন্তু ব্যবসাটা ভালোই চলছিল, কিন্তু এই কিছুদিন ধরে কিন্তু ব্যবসাটা খুব ডাউন চলছে। কতদিন ধরে ব্যবসা ডাউন চলছে? কতদিন ধরে ব্যবসাটা ডাউন চলছে? হ্যাঁ, মোটামুটি এটা 1 বছর কাছে হয়ে গেল। দেখুন, ছকে আপনার কিন্তু সেরকম অ্যাজ সাচ কিন্তু সেরকম প্রবলেম নেই। আপনার যেটা প্রবলেম আমি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাস্তু রিলেটেড, কারণ লগ্নের 1 2 3 4 5 6 7 সপ্তমে মঙ্গল রয়েছে, রাহু যুক্ত, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু বাস্তু রিলেটেড আপনার যে দোকান বা যে জায়গায় আপনার যে ব্যবসা আর কি, সেখানে কোনো রকম ভাবে কোনো সেই কোনো চেঞ্জেস, কোনো পরিবর্তন বা কোনো কিছু কাজ করা, কিছু এরকম কিছু হয়েছে রিসেন্টলি বা গত বাস্তুটা একটু বাড়ানো হয়েছে। বাস্তুটা একটু বাড়ানো হয়েছে? এই বাড়ানোর ফলে কি বাস্তুটা কি লম্বা হয়ে গেছে? হ্যাঁ, মানে উত্তর পূর্ব দিকে বাড়ানো হয়েছে বাস্তুটা। উত্তর পূর্ব দিকে লম্বা যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে নাগপৃষ্ঠ বাস্তু দোষ। বাস্তুতে কি হবে, মানে খদ্দের আসবে না, খদ্দের এলেও কিন্তু মানে টাকা যদি আসে, সেই টাকা জলের মতো বেরিয়ে যাবে, দেখতে পাবেন না। আর দেখবেন আপনার পাশের দোকানগুলোতে ভালো রোজগার পাতি হচ্ছে, কিন্তু আপনার দোকানটাতে দেখবেন বন্ধ হয়ে গেছে। মানে ভালো কাস্টমার আসছে, কিন্তু আমার দোকানটা কাস্টমার সত্যি আমার দোকানে অতটা খরিদ্দার আসছে না। সেটাই হচ্ছে, তো সেটাই হচ্ছে, দেখতে পাচ্ছি যে মানে কাস্টমার বা আপনার পাশের দোকানে আসছে, কিন্তু আপনার দোকানে আসছে না একটা অজানা কারণে। বাস্তুটাকে শুনুন, ওই বাড়ির ওই জমির একটু মাটি নিয়ে যোগাযোগ করবেন, আমি মনে করি যে এই জায়গাটা ঠিক করা যাবে। আচ্ছা, আগে ভালো রকম ভাবে হতো, ভালো চলতো, কাস্টমার ভালোভাবে আসতো, মানে ভালো সম্পর্ক ছিল কাস্টমারের সঙ্গে। এখন সারাদিনে অবনতি হচ্ছে, মাঝে মাঝে এরকম হয় যে বউনি হচ্ছে না বা হচ্ছে না, এরকম ব্যাপার। হ্যাঁ, সেইরকমই চলছে, মানে
কাস্টমার এসছে মানে দোকানে বসছে, কিন্তু মানে কেনাকাটা করছে না। দেখে শুনে চলে মাল যাচ্ছে। দেখে শুনে চলে যাচ্ছে কিন্তু কেনাকাটা করছে না। ভাবুন এটা কতটা মানে শক্ত জায়গা, মানে কতটা কষ্টের জায়গা যে আমি একটা ব্যবসা, আমি একটা দোকান খুলে বসেছি, সেখানে লোক আসছে, মাল দেখছে, দরদাম করছে, বাড়ি চলে যাচ্ছে। মানে আপনার ভেঙে কিনছে না। পড়ার মতন একটা জায়গা, তাই না? ভেঙে পড়া বলতে আর্থিক ভাবে ভেঙে পড়লে মানুষ একদম ইয়ে হয়ে যায়। আমি তো করতে পারছি, মানে আমার দোকানের কাস্টমারটা এসে বসে যাচ্ছে, কিন্তু প্রতিকার কিছু করিয়েছেন কারো কাছে? কেনাকাটা করছে। হ্যাঁ আচ্ছা, বলছি প্রতিকার কিছু করিয়েছেন কারো কাছে? না, প্রতিকার তো করিনি। প্রতিকার করেননি। প্রতিকারটা যদি দেখুন, নিজের কোনো প্রতিকার করবেন না, মানে নিজে কোনো একটা অবস্থা করে ঘুরবেন না, এটা কিন্তু বাস্তুর কেস। আমি বারবার বলছি বাস্তুটাকে কিন্তু ঠিক করতে হবে। বাস্তুটা কিন্তু স্ট্রাকচারাল ডিফেক্ট বলে এটাকে, যে বাস্তুটা মানে কোনো অল্টারেশন বা কোনো চেঞ্জেসের ফলে বাস্তুটা ডিস্টার্ব হয়ে গেছে দিকগত। তো সেখানে কি আর একটা জিনিস বলুন, যে আপনার ব্যবসাতে এখন বর্তমানে ধার দেনা এই জিনিসগুলো বেড়েছে? হ্যাঁ, মানে এখন তো আমি মানে বিপর্যয় আছি, মানে বলতে গেলে লোন নিয়ে মানে আমাকে চলতে হচ্ছে, সংসার এরকম পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু আবার সেই লোনটাকে আমি ঠিকঠাক রিপেমেন্ট করতে পারছি না, আবার লোন নিতে হচ্ছে। আবার লোনের উপর লোন নিতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বাস্তুটাকে নিয়ে একটু ইয়ে করুন, আমি আছি, আপনি বলছি আপনাকে এটা ঠিক করা যাবে, চিন্তা করবেন না। আচ্ছা বলছি, কোনো কিছু তন্ত্র ক্রিয়া করা হয়েছে মানে আমাদের বাস্তুর উপরে? করা হয়ে থাকতে পারে, সেটা মাটিটা নিয়ে এলেই বলে দেবো যে এটার সাথে যদি বাস্তুতে যদি অনেক সময় হয় কি তন্ত্রের মাধ্যমে বাস্তুতে অস্থি পোতা হয়ে থাকে, হাড় বা কিছু ফেলা হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে সেই রকম যদি কিছু ক্ষতি যদি করা হয়ে থাকতে পারে, তখন কিন্তু সেই তন্ত্র মতে কিন্তু সেই জায়গাটা কিন্তু ঠিক করতে হয়। আচ্ছা, বুঝতে পারছেন? তো সেটার জন্য আপনাকে মাটিটা নিয়ে আসতে হবে। মাটিটা নিয়ে আপনি কিন্তু যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ করবেন বা তন্ত্রবিদদের কাছে যোগাযোগ করবেন। ঠিক আছে। তন্ত্রের ক্ষতি আমি উড়িয়ে দিচ্ছি না, হতে পারে, কিন্তু সেটা মাটিটা দেখেই বলবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, বাস্তুর জায়গাটা এটাও কিন্তু আমাদের উন্নতির ক্ষেত্রে একটা অন্যতম জায়গা, একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকেন। তো বাস্তুর দিকটাও আচার্য ভাষার দেখে দেন। তাই এরকম যিনি হয়তো আপনার বাড়ির কিছু অল্টারেশন করেছেন, তো সেখানে তারপর থেকে একটা খারাপ সময় যাচ্ছে, না, এসে আমার যোগাযোগ কাছে করতে কখনো পারেন। আসবেন আপনার বাস্তু, আপনি অল্টারেশন করেছেন মানে আচার্য ভাস্করের কাছে যেতে হবে, কোনো ব্যাপার নেই। না না, আমি বলছি আবার খারাপ সময় আসছে, খারাপ মানে সময় হয়তো- যদি আসে, হ্যাঁ, তারপরে যদি অসুস্থ হচ্ছে বা বাস্তু- ছেলে চাকরি চলে যাচ্ছে। বাস্তুর খারাপে অনেক রকম ইয়ে হতে পারে, অকাল মৃত্যু হতে পারে, অসুস্থ হতে পারে, পারিবারিক কলহ হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু দিক ইয়ে হতে পারে। তো একটা বাস্তুতে যদি মানে অস্থিপোতা হয় বা বাস্তু যদি ক্ষতি করা হয়, তাহলে ডেফিনেটলি ভাবে অনেক রকম সিমটম দেখা যেতে পারে। কিন্তু এইগুলো যখন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাবে তখন আচার্য ভাষ্য, তার আগে আচার্য ভাষ্য নেই। আচার্য ভাষ্য হচ্ছে সবার শেষে। আপনি আগে 10টা অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন, সেখানে কি হচ্ছে না হচ্ছে দেখুন, আপনার যদি সন্তুষ্টি না আসে তারপর আচার্য ভাষ্য। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে যারা গ্যারান্টি পাওয়ার জন্য আমার কাছে আসবেন ভাবছেন, তারা আসবেন না, আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি। কারণ হচ্ছে যে দেখুন দর্শক বন্ধু, আমি আমার নিজের গ্যারান্টি দিতে পারবো না, কালকে কি হবে আমি সেটা বলতে পারবো না। তো আমি আপনার গ্যারান্টি কিভাবে দেবো? আর গ্যারান্টিতে সত্যি কোনো কাজ হয় না। যে বা যারা করছে, আপনি কিন্তু সেখানে কিন্তু গিয়ে কিন্তু ঠকে যাবেন এবং সেখানে টাকাটা চলে যাবে, তখন আপনি জ্যোতিষীকে দোষ দেবেন। তো গ্যারান্টি কোনো জিনিস হয় না। যদি আপনার বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে সেইটা নিয়ে আপনি সারেন্ডার করবেন যে হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ঠিক করার চেষ্টা করুন, আমি চেষ্টা করতে পারি, আমি আপনাকে একদম কোটিপতি বানিয়ে দেবো, এইটার গ্যারান্টি আমি কিন্তু দিতে পারবো না বা দেওয়া উচিত নয়। কে ফোনে আছে? বলুন, কে আছে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, হ্যালো, আমি আমার ছেলেকে নিয়ে একটু জানার ছিল। আচ্ছা, ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থটা বলবেন। ছেলের নাম রাতুল চন্দ্র, ডেট অফ আর বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 5ই জানুয়ারি 2012। সময়? সময় হচ্ছে ভোরবেলা 5:12। জন্মস্থান? হুগলিতে জন্ম, হুগলিতে। হুগলি। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। জন্মবারটা বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। বৃষ রাশি, ধনু লগ্ন। হ্যাঁ, রাশিটা জানা আছে। লগ্নে রবি বুধ, লগ্নে দ্বিতীয় শুক্র, দ্বাদশে রাহু। অবাধ্য হয়ে গেছে কোন রকম ভাবে? হ্যাঁ, অবাধ্য বলতে মানে আমাকে খালি এটুকু বলুন, আমি পরে আমি বাকিটা আমি আসছি। আমাকে খালি এটুকু বলুন যে কথাবার্তা শুনছে না বা অবাধ্য, এইটুকু জিনিস হয়েছে কিনা। হ্যাঁ, এটা হয়েছে, মানে নিজের ইচ্ছা, যা ইচ্ছা তাই করছে, যা নিজের ইচ্ছা মনের তাই মতো, করছে। আমাদের কোনো কথা শোনে না। মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকা বা মোবাইল নিয়ে সারাক্ষণ নেশার মতো মুড হয়ে থাকা। মোবাইলটাই হলো আসল সমস্যা, এবং কিছুদিন আর সেটা স্কুলেও নিয়ে যাচ্ছে।
স্কুলেও নিয়ে যাচ্ছে। এটাই আসক্ত হয়ে গেছে। দেখুন আমি আপনাকে একটা জিনিস বলছি যে এর এর ছক দেখে আমি আপনাকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এ কিন্তু বর্তমানে কিন্তু খারাপ সংস্রবে কিন্তু জড়িয়ে গেছে, মানে এর যে ফ্রেন্ড সার্কেল সেটা কিন্তু ভালো হবে না, এবং তাদের থেকে কিন্তু এ কিন্তু খারাপ দিকে চলে যাচ্ছে। এ এমন কিছু করছে যেটা আপনাদেরকে চিন্তায় ফেলছে বা ভাবাচ্ছে বা ইয়ে করছে। হ্যাঁ, যেটা আমি বললাম, ঘরে তো মোবাইল আসক্ত হয়েছেই। হ্যাঁ মানে আমরা মোবাইল ছেড়ে অনেক সময় টিভির সামনেও বসানোর চেষ্টা করি, সে বসে না, ঠিক আছে। আর যেটা হচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে, প্রথমে বুঝতে পারিনি, মানে আমি কাজে কর্মে ব্যস্ততাটা বুঝতে পারিনি। আমি পরে শুনলাম ও স্কুল থেকে ফেরার সময় 4-5 জন একটা দল কোন একটা জায়গায় বসে কোনো বাজে কোনো কিছু হয়তো মোবাইলে দেখা দেখি করে বা কিছু, মানে খুব মোবাইলটা নিয়ে ওরা ওখানেই বসে থাকে। তো বুঝতে পারছেন কতটা সর্বনাশ হয়ে গেছে, কতটা খারাপ দিকে চলে গেছে বা হয়েছে। ওটা ভালো কিছু না, যেটা দেখছো ওটা ভালো কিছু নয়। কারণ বাড়িতে আসতে অনেক দেরি করছে, এটাই হয়ে গেছে আসলে। বাড়িতে এলেও কি একা থাকে, একা থাকার প্রবণতা একাই? তাই বন্ধুদের থেকে যখন বাড়ি আসছে সে একাই থাকছে, আমাদের কোনো কথাই শুনছে না, বললাম না, নিজের খেয়ালে চলছে, ওই অবাধ্যই হয়ে গেছে এক কথা। নির্দিষ্ট কিছু বন্ধু নিয়ে আর মোবাইল নিয়ে গেছে। কোন জ্যোতিষীর কাছে দেখিয়েছেন বা কোনো কাউকে কিছু দেখানোর কিছু? না, আমি যেটা করিয়েছিলাম ওকে জ্যোতিষী দেখাইনি, আমি কাউন্সিলিং করিয়েছিলাম। কিন্তু সেরকম ভাবে ইয়ে হয়নি। কয়েকটা মানে ওটা ছিল 6টা সিটিং এ, ও 2টো সিটিং যাওয়ার পর সেখানে আমি পাঠাতে পারলাম না, নিয়ে যেতে পারলাম না। আর যেতেই পারছে না, যেতেই চাইছে না। না গিয়েছে তৃতীয় দিন আর ঘর থেকে নেওয়া গেল না। বাড়িতে ওকে মাছ মাংস ডিমটা এখন না খাওয়ান, ঠিক আছে, বন্ধ রাখুন। 7-10 দিন পরে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করুন। এই কেসটা খুব কঠিন কেস, আমি এই জন্য বলছি আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাকে ঠিক প্রতিকার দেওয়ার। আমার একটা ছোট প্রশ্ন, আপনি তো বললেন অবশ্যই আমি যোগাযোগ করবো বলে পেয়ে গেছি ফোনে, খুব ভালো লাগলো, কিন্তু ও কি শুধরানোর মতো আছে? জায়গাটা খুব কঠিন, অলরেডি অনেকটা খারাপ দিকে চলে গেছে, জায়গাটা খুব কঠিন, দেরি হয়ে গেছে। হ্যাঁ আমি ওই ডাক্তার কাউন্সিলিং এগুলোতেই মনটা দিয়েছিলাম। ঠিক আছে, সেটাতে আমার কোনো বিরোধ নেই, আপনি ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্ট দেখান, সব ঠিক আছে, কিন্তু এমন জায়গায় ক্ষতি আছে যে ওর বন্ধু বান্ধব থেকে ওর জায়গাটা কিন্তু ক্ষতি করা হয়েছে, বুঝতে পারছেন? সে ক্ষতিটা শুধু মানে ওর খারাপ কিছু দেখা বা খারাপ কিছু ইয়ে করা এই ব্যাপারটা নয়, মানে ওর মাইন্ডে কোনো ক্ষতির ব্যাপারে কোনো কাজ কিন্তু করা হয়ে থাকতে পারে বন্ধু বান্ধবের দিক থেকে। সেটা আমি কাছে এলে আমি ডিটেলস আমি আপনাকে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি অবশ্যই এসে যোগাযোগ করুন। এবং আমি বলবো, দেখুন এখানে আমাদের মানে ডক্টরের যে ট্রিটমেন্ট তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু এই যে আপনার মতন ব্যাপার, যিনি ডক্টরের কাছে গেছেন, সাইকোলজিস্টের কাছে গেছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, অবশ্যই যোগাযোগ করুন। কারণ সন্তান অবশ্যই, মানে বলবো যে প্রত্যেক পেরেন্টসের কাছে সন্তান অত্যন্ত মূল্যবান, এবং তাকে ভালো রাখার জন্য জ্যোতিষ আমাদের বন্ধু। প্রচুর ক্লায়েন্ট আসে যাদের সন্তান নিয়ে সত্যি তারা পাগল হয়ে যাচ্ছে, যে মোবাইলের নেশা, মানে নেশা তাকে ছাড়াতে পারা যাচ্ছে না, বা এই যে খারাপ দিকে চলে যাওয়া, বা এতটাই অবাধ্য যে শুনছে না। তো এক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি গ্রহগত ডিস্টার্বেন্স যেমন থাকে, সেরকম কিন্তু নিজেদের কোনো লোকের দ্বারা কোনো ক্ষতিক্রিয়া করা হয়ে থাকে, যার ফলে সেই সন্তান কিন্তু চূড়ান্ত বাইরে, মানে লিমিটের বাইরে চলে গিয়ে ইয়ে হচ্ছে। অর্থাৎ আগে ভালো ছিল, আগে সব কথা শুনতো, আগে রেজাল্ট ভালো করতো, এখন পড়াশোনাও ছুটছে না, মোবাইলে পড়ে রয়েছে, বাড়িতে কোনো কথা শুনছে না, কোন রকম খেয়াল করছে না, চূড়ান্ত রাগ, যে এই যে সিমটম গুলো, এগুলো কিন্তু ডেফিনেটলি ভাবে কিন্তু এগুলো কিন্তু একটা কারণ রয়েছে, যে বাইরে থেকে কোনো ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু কিছু খাইয়ে হতে পারে, জামা কাপড়ের অংশ নিয়ে হতে পারে, চুলের অংশ নিয়ে হতে পারে, নাম গোত্র নিয়ে হতে পারে, ছবি নিয়ে হতে পারে, আরো অনেক কিছু জিনিসপত্র নিয়ে হতে পারে। তো সেইগুলো কিন্তু আপনাদের কিন্তু সাবধান থাকা উচিত, যে আপনার সন্তান কোনো খারাপ নজরে বা কোনো খারাপ জায়গাতে পড়ে গেছে, খারাপ দৃষ্টিতে। আমি একদম আমি একটা জিনিস বলি, যে একটা দুটো পয়েন্ট আমি দেখাবো, যে যাদের জন্ম তারিখ সময় নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমি হাত দেখে বিচার করি। এবং আচার্য ভাস্করের কাছে হস্তরেখা বিচার, এটা কিন্তু উনি ভীষণ ভালো করে থাকেন। অতএব আপনারা যদি আসেন কনসালটেন্সিতে সশরীরে আসলে তো সেটা অবশ্যই সেটা ইয়ে হয়। আমি জাস্ট দুটো পয়েন্ট দেখাবো, সেটা হচ্ছে যে দেখুন, যে এই কেতু স্থানে যদি গর্ত বা কাটা যদি ইয়ে থাকে, ক্রস থাকে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে দাম্পত্য জীবন কিন্তু চূড়ান্ত ঝামেলা, অশান্তির হবে। আর একটা জিনিস বলছি, যে এই শুক্রের স্থানে যদি আয়ুরেখার, এটা হচ্ছে আয়ুরেখা, এখানে যদি অসংখ্য যদি রেখা, কোন অ্যাসেন্ডিং রেখা থাকে, তাহলে বুঝতে হবে যে এই রকমের যদি রেখা থাকে, তাহলে কিন্তু
মানে পাওনাদারদের মানে প্রচুর জায়গায় ধার করে কিন্তু মানে নিঃস্ব হয়ে যাওয়ার যোগ আর কি। একদম, এবং তাই আপনারা বুঝে শুনে লোন নেবেন বা আপনাদের যে জায়গাটা করণীয় করবেন, এসে একটু যোগাযোগ করুন। ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার।